আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবক এবং সম্মানিত মহোদয় অধ্যক্ষ এবং আমার প্রাণপ্রিয় সহকর্মীবৃন্দ এবং যারা এই মুহূর্তে আমার এই লাইভ ক্লাসটা দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আহমেদ বাউনি একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অনলাইন স্কুলের ফেসবুক পেজ থেকে আমি চলে আসছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বন্ধুদের জানিয়ে দাও এবং আমার লাইভ ক্লাসটা শেয়ার করে দাও যে আমাদের লাইভ ক্লাসটা শুরু হয়ে গিয়েছে। কিছুক্ষণের মধ্যে আমাদের ক্লাসটা শুরু হয়ে যাবে, তো সবাই তোমরা আমার ক্লাসটা জয়েন করো। তাড়াতাড়ি জয়েন করো। হ্যাঁ শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বন্ধুদের জানিয়ে দাও যে আমাদের বাউনি স্কুলের অনলাইন লাইভ ক্লাস শুরু হয়ে গিয়েছে। সবার কাছে আমার এই প্রত্যাশা যাতে আমরা এই আহমেদ বাউনি একাডেমি অনলাইন স্কুলের যে প্ল্যাটফর্মটা সেটা সবাইকে আমরা একসাথে যুক্ত করার চেষ্টা করব। খুব শীঘ্রই আমরা 100% শিক্ষার্থী আমাদের এই প্ল্যাটফর্মে নিয়ে আসব। এখন চলো প্রথমে আমরা দেখে নিই আমার এই ক্লাসে কয়জন যুক্ত আছো, আমরা একটু দেখে নিই। আর আমার কথা কি ক্লিয়ার কিনা তোমরা আমাকে জানাও, আমাকে ঠিক মতো তোমরা দেখতে পাচ্ছ কিনা। আমরা খুব শীঘ্রই আমরা লাইভ ক্লাসটা শুরু করব। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি আমাদের ফেসবুকটা আসলে স্ট্রিমিং হচ্ছে, এখন দেখতেছি। আমি দেখতে পাচ্ছি আমাদের ফেসবুকটা আসলে স্ট্রিমিং ওকে। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, মনিরা খান লিখেছে ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মোহাম্মদ আনিম, ওকে ঠিক আছে। হ্যাঁ আমরা কিছুক্ষণের মধ্যে আমার ক্লাসটা শুরু করব, তোমরা সবাই জয়েন করো, তাড়াতাড়ি জয়েন করো এবং তোমার শিক্ষার্থীদের জানিয়ে দাও। রোশন ক্লাসে সবাইকে শুভেচ্ছা। তোমরা আমাকে সবাই চিনো, তারপরও আমি আমার পরিচয়টা দিচ্ছি। সান্থিয়া আলী, সহকারী শিক্ষক, আহমেদ বাউনি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি তোমাদের রসায়ন বিষয়ের ওপর অষ্টম অধ্যায়ের একটি ক্লাস নেব। ক্লাসটা শুরু করার আগে আসো আমরা কিছু ছবি দেখে নিচ্ছি। এটা কি দেখতে পাচ্ছি বলো তো? এটা আমরা এখানে একটা ব্যাটারি দেখতে পাচ্ছি। ব্যাটারিতে কি শক্তি থাকে? ব্যাটারিতে রাসায়নিক শক্তি থাকে। এখানে দেখো আমরা ব্যাটারি থেকে আমরা কি শক্তি পাচ্ছি, একটু চিন্তা করো তো। ব্যাটারি থেকে আমরা কি বিদ্যুৎ শক্তি পাচ্ছি। হ্যাঁ এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাটারি থেকে আমরা বিদ্যুৎ শক্তি পাচ্ছি। তার মানে কি ব্যাটারিতে রয়েছে আমাদের রাসায়নিক শক্তি, সেখান থেকে আমরা বিদ্যুৎ শক্তি পাচ্ছি। তাহলে তোমরা আমাকে বলো তো আজকে আমাদের পাঠটা কি হতে পারে? আজকে আমি কি পড়াতে চাচ্ছি অষ্টম অধ্যায় থেকে? তোমাদের আমি আরেকটু ক্লিয়ার করছি, এই ছবিটা দেখে বলার চেষ্টা করো আজকে আমি তোমাদের কি পড়াবো। আজকে আমি তোমাদের গ্যালভানিক কোষ নিয়ে আজকে আমি আলোচনা করব।
এই পাঠ শেষে আমরা কি তড়িৎ রাসায়নিক কোষ কি তা বলতে পারবো, অ্যানোড ও ক্যাথোড চিহ্নিত করতে পারবো, ড্যানিয়েল কোষ ব্যাখ্যা করতে পারবো, ড্যানিয়েল কোষে সংঘটিত বিক্রিয়া ব্যাখ্যা করতে পারবো। এখন দেখো তড়িৎ রাসায়নিক কোষ। তড়িৎ রাসায়নিক কোষ সম্পর্কে প্রথমে আমি বলছি। তড়িৎ রাসায়নিক কোষ হলো যে যন্ত্রের সাহায্যে আমরা কি রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি পেয়ে থাকি, সেটাই হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। এখন গ্যালভানিক কোষ, ড্যানিয়েল কোষ হচ্ছে এক ধরনের তড়িৎ রাসায়নিক কোষ। তড়িৎ রাসায়নিক কোষ যার মাধ্যমে আমরা রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি পেয়ে থাকি। এখন দেখো এই ড্যানিয়েল কোষটা জন ফ্রেডেরিক ড্যানিয়েল 1836 সালে এটা আবিষ্কার করেছেন। তার নাম অনুসারে একে ড্যানিয়েল কোষ বলা হয়। আসলে নেটওয়ার্কের হ্যাঁ দেখো এটা হচ্ছে একটা গ্যালভানিক কোষ। এখন তোমরা একটু জানো গ্যালভানিক বোঝার জন্য আগে আমার এই স্ট্রাকচার সম্পর্কে ভালো মতো জানতে হবে যে এর জন্য কি কি প্রয়োজন। প্রথমে আমরা গ্যালভানিক কোষ তৈরির জন্য প্রথমে আমরা কি করব, দুইটা পাত্র নেব। প্রথম পাত্রে আমরা নেব জিঙ্ক সালফেটের দ্রবণ। তড়িৎ বিশ্লেষক হিসেবে নিয়েছি জিঙ্ক সালফেটের দ্রবণ। এবং এখানে আমি দেখো জিঙ্ক সালফেটের দ্রবণ নিয়েছি তড়িৎ বিশ্লেষক হিসাবে। এবং এখানে আমি তড়িৎ রাসায়নিক কোষে যে দণ্ডগুলো ব্যবহার করা হয় তা হচ্ছে কি তড়িৎদ্বার। জিঙ্ক সালফেট দ্রবণের আর এখানে দেখো কপার, অপর পাত্রে আরেকটা দ্রবণ নিয়েছি, সেখানে নিয়েছি এই কপার সালফেট। আমি আরেকটা তড়িৎদ্বার নিয়েছি, সেটা হচ্ছে কপার দণ্ড। কপার দণ্ড অর্ধেক এখানে কি ডুবানো আছে। এবার দেখো জিঙ্ক সালফেট হচ্ছে একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, আর জিঙ্ক দণ্ড হচ্ছে কি একটা তড়িৎদ্বার। যখন এই তড়িৎ বিশ্লেষ্য আর হচ্ছে এই তড়িৎদ্বার এই দুইটা একসাথে থাকবে, এদের এই যুগলকে আমরা বলবো অর্ধকোষ। এদের এই দুইটার যুগলকে আমরা বলবো অর্ধকোষ। তাহলে এই পাশে দেখো, এই পাশে কি আছে, বিশ্লেষক হিসেবে ব্যবহৃত হয়েছে, আর এখানে আছে কপার দণ্ড। তাহলে এই দুইটার যুগলকেও আমরা বলবো কি আরেকটা অর্ধকোষ। তাহলে এখন দেখো গ্যালভানিক কোষে আমাদের কি, গ্যালভানিক কোষের জন্য আমাদের দুইটা অর্ধকোষ প্রয়োজন হচ্ছে। এবার দেখো এখানে আমরা একটু আগে তড়িৎ রাসায়নিক কোষ কি তা জানলাম, তড়িৎদ্বার কি তা জানলাম, কি অর্ধকোষ কি তা জানলাম। এখন দেখো এখানে হ্যাঁ যারা নাকি তড়িৎদ্বারের ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে তাদের আমরা অ্যানোড তড়িৎদ্বার অ্যানোড বলবো। আর যারা মনে করো এখানে ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকবে তাকে কি বলবো, ক্যাথোড। এবার দেখো অ্যানোড কেন, মানে যারা সহজে ইলেকট্রন ত্যাগ করতে চাইবে তারাই অ্যানোড থাকবে। আর যাদের ইলেকট্রন গ্রহণের প্রবণতা বেশি, খুব সহজে ইলেকট্রন গ্রহণ করতে চাইবে, তারা থাকবে ক্যাথোড। এখন দেখো অ্যানোড আর ক্যাথোড সম্পর্কে আমাদের ধারণা হয়ে গিয়েছে। অ্যানোড এখন প্রশ্ন হচ্ছে অ্যানোড আর ক্যাথোডে
এখন জিঙ্ক কেন অ্যানোডে যাবে, কপার কেন যাচ্ছে না? কারণ জিঙ্ক আর কপার মধ্যে, জিঙ্ক দণ্ড আর কপারের মধ্যে জিঙ্কের সক্রিয়তা বেশি। আমাদের রসায়নের একটা সক্রিয়তার সিরিজ রয়েছে, যে সেই সিরিজ অনুযায়ী মানে যাদের সক্রিয়তা বেশি তারা কি করবে, তারা মনে করো দেখো আমরা কিভাবে বেশি, তোমরা বলো আমাকে, বলো জিঙ্কের পারমাণবিক সংখ্যা কত, আমাকে কমেন্ট করে একটু জানাও তো জিঙ্কের পারমাণবিক সংখ্যা কত। হ্যাঁ, জিঙ্কের পারমাণবিক সংখ্যা হচ্ছে কি 30। তাহলে জিঙ্কের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, তোমরা ইলেকট্রন বিন্যাস করে একটু দেখো তো। কক্ষপথে রয়েছে 2টি ইলেকট্রন। তাহলে জিঙ্কের সর্বশেষ কক্ষপথে যেহেতু 2টা ইলেকট্রন রয়েছে, সে কি করবে, 2টা ইলেকট্রন ত্যাগ করে সে কি স্থিতিশীল অবস্থায় যাওয়ার চেষ্টা করবে, ঠিক না, স্থিতিশীল হতে চাইবে। তো জিঙ্ক কি করবে, খুব সহজেই 2টা ইলেকট্রন সে ছেড়ে দেবে। জিঙ্ক 2+ আয়ন গঠন করবে। আর এখানে দেখো জিঙ্ক, দেখো আমরা দেখতে পাচ্ছি জিঙ্ক সালফেট দ্রবণের মধ্যে দেখো জিঙ্ক আয়নটা কি করছে, 2টা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, কারণ তার শেষ কক্ষপথে 2টা ইলেকট্রন রয়েছে। হ্যাঁ, এখন দেখো গ্যালভানিক কোষের, তোমাদের আমি আরও বলবো, দেখো আরও বিস্তারিত বলবো। গ্যালভানিক কোষের আরেকটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে গ্যালভানিক কোষের কোনো ব্যাটারি বা কোনো ইলেকট্রিসিটির প্রয়োজন হয় না। এটা নিজে থেকেই নিজ শক্তিতে, আপন শক্তিতে সে কি করে, সে মনে করো কাজ করে। এখন দেখো এখানে আমি এই দুইটি কি, এখানে দেখো আমি তড়িৎদ্বার দুইটিকে কি করেছি, একটা ধাতব পরিবাহী তার দ্বারা যুক্ত করেছি এবং মাঝখানে একটা কি দিয়েছি, মাঝখানে একটা বৈদ্যুতিক বাল্ব দিয়েছি। তাহলে দেখো গ্যালভানিক কোষে এমন কি হয় যাতে সেটা নিজে নিজে, তাদের মধ্যে এমন কি ধরনের বিক্রিয়া হয় যাতে সে নিজে নিজে কোনো প্রকার ইলেকট্রিসিটি, কোনো প্রকার ব্যাটারি ছাড়াই সে নিজে নিজে বাতিটা জ্বলে উঠবে, এমন কি বিদ্যুৎ উৎপন্ন করতে পারে। সেই বিক্রিয়াগুলো এখন তোমাদের যে আমি একটু আগে বললাম যে সক্রিয়তার সিরিজ মনে রাখার ক্ষেত্রে আমি একটা টেকনিক অ্যাপ্লাই করি। তোমরা বাংলায়ও এটা করতে পারো, বাংলায় বাক্য আকারে নিজের মতো করে করতে পারো। আমি সাধারণত এভাবেই মনে রাখি, ওপরের এই মৌলগুলো হলো অধিক সক্রিয় আর নিচের মৌলগুলো কি তুলনামূলকভাবে একদম কম সক্রিয়, সক্রিয়তা কম। এখানে দেখো, প্লিজ স্টপ কলিং মি এ কেয়ারলেস জেব্রা, ইনস্টেড হাউ কপার। এভাবে দেখো আমরা প্লিজ দিয়ে পটাশিয়াম, স্টপ দিয়ে কি সোডিয়াম। এখন দেখো সোডিয়ামের কিন্তু আমি জাস্ট মনে রাখার জন্য এভাবে লিখেছি। আমরা সবাই জানি সোডিয়ামের কি, সোডিয়ামের প্রতীক হচ্ছে কি Na, তো সেটা আমরা মনে করে নেব। তোমরা এই ছবিটা তোমরা স্ক্রিনশট দাও, স্ক্রিনশট দিয়ে তোমরা রেখে দাও। হ্যাঁ, আমরা তাহলে খুব সহজেই আমরা জানতে পারলাম যে ধাতুর সক্রিয়তার যে ক্রমটা সেটা আমরা এভাবে মনে রাখতে পারি। তাছাড়া আমরা জানি যে সকল ধাতুর সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কম, যারা খুব সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে তাদের সক্রিয়তা কি বেশি। তাহলে আমরা এভাবে খুব সহজেই কোন ধাতুর সক্রিয়তা বেশি, কোন ধাতুর সক্রিয়তা কম তা আমরা মনে রাখতে পারি। এবার এখানে আসো, আবার আমরা চলে যাচ্ছি গ্যালভানিক কোষে। গ্যালভানিক কোষের যে আমরা জানলাম এখানে কি হচ্ছিল, যে বিক্রিয়াগুলো এখন আমরা একটু দেখব। এই দেখো এখানে দেখো একটা বিক্রিয়া আছে,
অ্যানোড থেকে কিভাবে ইলেকট্রনগুলো ক্যাথোডে যাচ্ছে এই প্রসেসটা আমরা একটা বিক্রিয়ার মাধ্যমে আসো দেখি। এখানে দেখো কি করতেছে, জিঙ্ক ধাতু থেকে কি উৎপন্ন হচ্ছে, জিঙ্ক 2+। দেখো জিঙ্ক অ্যানোড বিক্রিয়া দিচ্ছে, কারণ জিঙ্ক সহজে কি করতে পারে, ইলেকট্রন ত্যাগ করতে পারতেছে, দুইটা ইলেকট্রন ত্যাগ করছে। দেখো জিঙ্ক অ্যানোড বিক্রিয়া দেবে, হ্যাঁ এ দেখো জিঙ্ক ধাতু তার শেষ কক্ষপথে দুইটা ইলেকট্রন সে ত্যাগ করে কি করতেছে, ত্যাগ করতেছে। তো এই ইলেকট্রনগুলো অ্যানোড দিয়ে কোথায় যাচ্ছে, দেখো তার পরিবাহী দ্বারা ক্রস করা মাত্রই এখানে যে বৈদ্যুতিক বাতিটা ছিল সেটা জ্বলে উঠবে। আর দেখো এখানে ক্যাথোডে এসে জিঙ্কের যে দুইটা ইলেকট্রন ক্যাথোডে এসে জমা হচ্ছে। হ্যাঁ, এখন এই ক্যাথোডে কিভাবে জমা হচ্ছে সেটা আমি তোমাদের এখন দেখো এখানে গ্যালভানিক কোষে যে সংঘটিত বিক্রিয়াসমূহ এখন আমরা দেখব। দেখো অ্যানোডের যে বিক্রিয়াটা, অ্যানোডে কি হয় আমরা দেখলাম, অ্যানোড কি করেছে, অ্যানোড তার শেষ কক্ষপথে দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ আয়নে পরিণত হয়েছে। যেহেতু এখানে ইলেকট্রনের ত্যাগ হয়েছে তার মানে কি সেটা কি জারণ বিক্রিয়া, জারণ অর্ধকোষ বিক্রিয়া হবে। এবার এখানে দেখো যে জিঙ্কের যে দুইটা ইলেকট্রন ছিল তা ক্যাথোড সেটা গ্রহণ করেছে। ক্যাথোড কিভাবে গ্রহণ করবে, ধরো আমাদের যে দুইটা কপার সালফেটের যে দ্রবণটা যে ছিল, কপার সালফেট দ্রবণ তা ভেঙে গিয়ে কি হয়েছে, কপার 2+ আয়ন আর কি জিঙ্ক সালফেট, কপার 2+ আয়ন আর সালফেট আয়ন ভেঙে গিয়েছে। এখন দেখো এখানে হ্যাঁ সালফেট আয়ন হয়েছে। এখন এখানে কি হয়েছে, সালফেট আয়ন হয়েছে, আমি বলতে পারতেছি না, না 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 শেষ আসলে হ্যাঁ আমি তোমাদের একটু দুঃখিত, আসলে একটু ইয়ের জন্য আমি ঠিকমতো মানে হ্যাঁ একটু ডিস্টার্বের জন্য আসলে সরি, প্রথম থেকে শুরু করতে চাচ্ছি। হ্যাঁ আমি গ্যালভানিক কোষটা নিয়ে আমি আরেকবার একটু বলতে চাচ্ছি। এখানে দেখো আমাদের পাত্র কি ছিল, দুইটা পাত্র ছিল, দুইটার পাত্র একটার মধ্যে দিয়েছে জিঙ্ক সালফেটের দ্রবণ আর এখানে ধাতব দণ্ড হিসেবে আছে জিঙ্ক দণ্ড, আর এখানে দেখো কপার সালফেট দ্রবণে আছে কি আছে কপার সালফেট, একটা পাত্রে আছে কপার সালফেট দ্রবণ, কপারে আছে কি আছে কপার দণ্ড এখানে ডুবানো ছিল। এখন দেখো এখানে কি করতেছি, জিঙ্ক তার শেষ কক্ষপথে দুইটা ইলেকট্রন এখানে ছেড়ে দিচ্ছে। তাহলে কি হবে, যখন নাকি এখানে ইলেকট্রনটা তার দিয়ে এখানে ক্রস করবে তখনই এখানে বাতিটা জ্বলে উঠবে। আর এখানে দেখো কপার সালফেটের যে দ্রবণটা ছিল, কপার সালফেটের দ্রবণটা ভেঙে গিয়ে কপার 2+ আয়ন আর এখানে সালফার আয়ন উৎপন্ন হয়েছে। এখন দেখো কপার 2+ আয়ন দেখে আমরা বুঝতেছি এখানে কি আছে, দুইটা ইলেকট্রন কম আছে, কপার ধাতু থেকে এখানে দুইটা ইলেকট্রন কম আছে, তার মানে কি তার দুইটা ইলেকট্রনের আসক্তি রয়েছে, যে কি করবে আরও ইলেকট্রন সে গ্রহণ করতে চাইবে, তার আসক্তি রয়েছে। এখন এখানে কি করবে, কপার 2+ আয়ন এই জিঙ্কের যে দুইটা ইলেকট্রন ছিল তা সে গ্রহণ করে কপার ধাতুতে ধাতব কপারে সে রূপান্তরিত হবে আর এখানে কি কপার দণ্ডে তা জমা হতে থাকবে। তো এই প্রসেসটা এটা চলতে থাকবে, চলতে চলতে এমন এক পর্যায়ে চলে আসবে যে এই পাত্রভর্তি শুধু জিঙ্ক আয়ন থাকবে, জিঙ্ক 2+ আয়ন
থাকবে, আর এখানে দেখো কপার সালফেটের মধ্যে কি হবে, সালফেট আয়নগুলো থাকবে। তখন এক ধরনের কি হবে, অসমতা সৃষ্টি হবে। তখন এই পাত্রে শুধু জিঙ্ক আয়ন, জিঙ্ক 2+ আয়ন, আর এই পাত্রে কি থাকবে, শুধু সালফেট আয়ন থাকবে। তো ধনাত্মক আর ঋণাত্মকের একটা অসমতা সৃষ্টি হবে। এই অসমতা দূর করার জন্য তখন আমরা কি করব, তখন আমাদের একটা ব্যবস্থা করতে হবে। তখন কি করব, তখন এই অসমতা দূর করার জন্য আমি বাইরে থেকে একটা ইউ আকৃতির সল্ট ব্রিজ এখানে স্থাপন করব। এই সল্ট ব্রিজটা দেখো এখানে কি আছে, এখানে আমি যে কোনো লবণ নিতে পারি। ধরো এখানে আমি পটাশিয়াম ক্লোরাইড নিতে পারি, পটাশিয়াম সালফেট নিতে পারি, কিন্তু আমি এখানে পটাশিয়াম ক্লোরাইড ইউজ করেছি। তার এখানে দেখো এখানের যে দুইটা ছিল, তখন কি এখানে আমি তুলা দিয়ে এটা আমি ক্লোজ করে দেব। এটা সম্পৃক্ত দ্রবণ আমি এই সম্পূর্ণ অর্ধকোষের এই দুইটার ভেতরে আমি নিমজ্জিত রাখবো, যাতে এদের মধ্যে যে একটা অসমতা সৃষ্টি হয়েছিল, অসমতা যখন হবে তখন এখানে আর বাতিটি আর জ্বলে উঠবে না, তখন ইলেকট্রন এখানে আর প্রবাহিত হবে না, বাতিটা তখন আস্তে আস্তে নিভে যাবে। তখন এই সল্ট ব্রিজটা দেওয়ার পর কি হবে, ধরো আমি এখানে পটাশিয়াম ক্লোরাইডের দ্রবণ দিয়েছি, তাহলে এখানে কি হবে, পটাশিয়াম ক্লোরাইডের দ্রবণ ভেঙে গিয়ে কি হবে, পটাশিয়াম প্লাস আর কি ক্লোরিন মাইনাস, তখন দেখো এটা ভেঙে যাবে, আয়ন উৎপন্ন করবে। এখন তোমরা আমাকে বলো, এখন কে কাকে আকর্ষণ করবে? আমরা দেখতে পাচ্ছি এখানে পটাশিয়াম প্লাস আয়ন আকর্ষণ করবে কাকে বলো তো? হ্যাঁ, পটাশিয়ামের আধান যেহেতু আছে কি প্লাস, সে আকর্ষণ করবে কি ঋণাত্মককে, সালফেটের আধান কি মাইনাস, তাহলে পটাশিয়াম আকর্ষণ করবে সালফেটকে। আর এখানে দেখো ক্লোরিন কি করছে, ক্লোরিন আকর্ষণ করবে কাকে? হ্যাঁ, ক্লোরিন আকর্ষণ করবে জিঙ্ক 2+ আয়নকে। তখন এখানে দেখো এখানে উৎপন্ন হবে পটাশিয়াম এখানে উৎপন্ন করবে মনে করো পটাশিয়াম সালফেট আর জিঙ্ক ক্লোরাইড যৌগ গঠন করবে। এখন দেখো আমাদের গ্যালভানিক কোষের যে অসমতা সৃষ্টি হয়েছিল তা এই সল্ট ব্রিজের মাধ্যমে তা আমরা পূরণ করতে পেরেছি, ঠিক না? এখন গ্যালভানিক কোষের আরেকটা গ্যালভানিক কোষ থেকে আমরা এটাই জানলাম যে কোনো প্রকার ইলেকট্রিসিটি, কোনো প্রকার ব্যাটারি ছাড়া সেটা মনে করো নিজ আপন শক্তিতে সে নিজেদের মধ্যে এক রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সে কি করে, রাসায়নিক শক্তি থেকে সে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করবে। তখন কি হবে, এখানে আবার প্রবাহ হবে, এখন জ্বলে উঠবে। এবার দেখো তোমাদের আমি বলবো যে এখন তোমরা এখানে তড়িৎ রাসায়নিক কোষের যে লবণ সেতুর ভূমিকাটা সেটা তোমরা করবে। লবণ সেতু কি করছে, এখানে লবণ সেতুর কাজ রয়েছে। লবণ সেতুর কাজগুলো হচ্ছে তোমাদের আমি একটা খুব সহজে একটা ট্রিক্সের মাধ্যমে বলতে পারি। দেখো সেতু ভেনিস, এই কথাটার মাধ্যমে আমরা কি লবণ সেতুর কাজটা আমরা খুব সহজেই মনে রাখতে পারি। সেতু দিয়ে মনে রাখবো কি, লবণ সেতু। আর ভেনিসে ভিতে কি, ভিতে ভারসাম্য রক্ষা করে, নিতে ভেনিসের দেখো আমি একটু এইভাবে লিখি, সেতু ভেনিস। হ্যাঁ, সেতু দিয়ে কি লবণ সেতু, আর ভিতে কি ভারসাম্য রক্ষা করা, নিতে নিরপেক্ষতা বজায় রাখা, আর দন্তাস দিয়ে আমরা মনে রাখতে পারি সমতা রক্ষা করা। আশা করি, হ্যাঁ আমি দুঃখিত, আসলে আজকের ক্লাসটা আমি মনে করো খুব একটু জন্য ঠিকমতো নিতে পারলাম না, কারণ মনে করো নেটওয়ার্কের সমস্যা ছিল, যে ঠিকমতো এই কারণে কিছু যান্ত্রিক ত্রুটির কারণে ঠিকমতো নিতে পারিনি। তোমরা এটা বাসায় মূল্যায়ন করবে। আমি তো তোমাদের জিঙ্ক আর কপার দিয়ে করেছি, তোমরা এখানে আয়রন আর কি সিলভার দিয়ে এটা চেষ্টা করবে। তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, তুমি আমাকে কমেন্ট করে একটু জানাও, যেহেতু আমরা এখানে চিনতে পেরেছিলাম যে হ্যাঁ, যে এখানে দেখো উদ্দীপকের অ্যানোড হিসাবে কে ব্যবহৃত হবে বলো তো? এখানে অ্যানোডকে তোমরা আমাকে বলো, আয়রন কি অ্যানোডে যাবে নাকি সিলভার যাবে? হ্যাঁ, তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও কার সক্রিয়তা বেশি। আমি দেখতে পাচ্ছি হ্যাঁ কার সক্রিয়তা বেশি, আমি একটু দেখে নিচ্ছি। হ্যাঁ, এখানে
আয়রন হবে অ্যানোড, কারণ অ্যানোড থেকে সে কি ক্যাথোডে যাবে, কারণ আয়রনের সক্রিয়তা কি বেশি এখানে, ঠিক না? তো সবাই ভালো থাকো। তো তোমরা বাসায় এটা হোমওয়ার্ক করবে, হ্যাঁ বাসায় হোমওয়ার্ক করবে, বাড়ির কাজ তোমাদের এটা থাকবে, ঠিক আছে? সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।